সুরেশ আর নয়না ভাই বোন ছিল আর ছোটবেলা থেকে খুব মিল ছিল। ওদের মা বাবা মারা যাওয়ার পর দুজনে শহরে চলে আসে। নয়না একটা কল সেন্টারে কাজ করে, কিন্তু সুরেশ এখনো কাজ খুঁজছিল। একদিন ওদের বাড়ির মালিক ওদের বাড়ি আসে। আমি অনেকদিন ধরেই তোমাদেরকে ভাড়ায় আমার ঘরে রেখেছি, কিন্তু তোমরা কখনো ভাড়াটা সময়তে দাও না। এমন করলে হবে না। দাদা, আপনি তো জানেন যে সুরেশ এখনো পর্যন্ত চাকরি খুঁজে পায়নি, আর আমি একা ঘর চালাচ্ছি। সুরেশ চাকরিটা পেয়ে গেলেই আমরা সমস্ত টাকা একেবারে আপনাকে দিয়ে দেব। কবের থেকে আমি এই গল্পটাই শুনছি। এখন থেকে আমার ভাড়াটা ঠিক সময়তে দরকার, তাছাড়া আমি ভাড়াটা বাড়াচ্ছি। তখনই সুরেশ সেখানে এসে পড়ে আর সব কথা শুনে নেয়। ও তখন বাড়ি মালিককে বলে, কি, এইটা তো ভুল ব্যাপার দাদা। হঠাৎ করে আপনি ভাড়াটা বাড়াচ্ছেন কেন? ও, এখন তুমি বলবে কোনটা ঠিক আর কোনটা ভুল। হ্যাঁ, আপনার ভদ্রতা নেই তো আমাকেই তো বলতে হবে। ঠিক আছে, তাহলে কালকেই আমার বাড়িটা ছেড়ে দিয়ে তোমরা এখান থেকে বের হও, না হলে পুলিশকে ডেকে দেব। অন্য কোথাও যাও আর নিজের শিক্ষা দাও। এটা বলে মালিক সেখান থেকে রেগে মেগে চলে যায়। এটা কি করলি তুই সুরেশ? এই শহরে কি খরচ, তার উপরে বড় কষ্ট করে একটা ঘর জোগাড় করেছি। এখন কোথায় যাই বলতো? আর করবই বা কি? কেন তুই জেনে শুনে ঝগড়া করলি ওনার সাথে? তো আমি কি ওর কথাবার্তা সহ্য করতে থাকতাম? আমি তো কাজ খুঁজছি, আর আমি তাড়াতাড়ি কাজটা পেয়েও যাব। তুমি চিন্তা করো না, আমার একটা বন্ধু আছে যার ঘর কেনা বেচার বিজনেস আছে। ওর কাছে থাকার জন্য নিশ্চয়ই কোনো একটা জায়গা থাকবে। কিছুদিনের জন্য সেইখানে থেকে যাব আর কোনো একটা অন্য কাজ খুঁজে নেব। ঠিক আছে, যা তুই ঠিক মনে করিস। পরের দিন সুরেশ আর নয়না সেই ঘর ছেড়ে সুরেশের বন্ধুর বলে দেওয়া এক ঘরে শিফট হয়। সুরেশের বন্ধু ওদের সাথে এসেছিল। দেখো সুরেশ, এই ঘরের মালিক বিদেশে থাকে আর অনেকদিন ধরেই খালি পড়ে আছে, আর বিক্রি করার দায়িত্ব আমি সবে পেয়েছি। কিছুদিন তুমি এখানে থাকতেই পারো। থ্যাংক ইউ সো মাচ বান্টি। আমি তাড়াতাড়ি চাকরিটা খুঁজে এই ঘরটা আমি ছেড়ে দেব। আমাকে সাহায্য করার জন্য এই ঋণটা আমি সারা জীবন ভুলব না। আরে সুরেশ, এইসব কি বলছো? আরে বন্ধুই তো বন্ধুর কাজে আসে, তাই না? একটা কথা বলতে ভুলে গেছি, এই ঘরটা নিয়ে কিছু গল্প আছে। লোকে বলে নাকি এইখানে একটা দরজা আছে যেটা খুব রহস্যময়, আর যে খোলে তার খারাপ হয়েছে। তো তোমরা ওই দরজাটাকে একদম খুলো না। আমি জানতাম না বান্টি তুমি এইসবে বিশ্বাস করো। এইসব জিনিস হলো শুধু অন্ধবিশ্বাস। আরে সুরেশ, যদি বান্টি বলেই থাকে তাহলে শুনে নে না। বান্টি, তুই চিন্তা করিস না, আমরা ওই দরজা কোনোভাবেই খুলব না। তারপর বান্টি নিজের ঘরে চলে যায়, আর সুরেশ আর নয়না মিলে ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগে। তারপর রাত হয়ে যায় আর দুজনে খাবার দাবার খেয়ে শুতে চলে যায়। মাঝরাতে সুরেশের খুব খিদে পায়, তো ও রাত্রিবেলা কিচেনে যায়। আজকে আমি রাত্রে ভালো করে খাইনি, তাই এতটা আমার খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি এখন একটা কিছু খেয়ে নিই আর শুয়ে পড়ি। কালকে সকালে উঠে আবার চাকরি খুঁজতে বের হতে হবে। সুরেশ কিচেন থেকে খাবার খেয়ে যখন রুমের দিকে ফিরছিল, তখন ওর নজর সেই ভুতুরে দরজার দিকে পড়ে। তো এটাই সেই রহস্যময় দরজা। ন্যানার বান্টির মতন পড়াশুনো জেনে থাকা লোকেরাও কেমন কথাতে বিশ্বাস করে। এখন তো ন্যানা ঘুমাচ্ছে, এর ভেতরে গিয়ে দেখি তো আসলে ভেতরে কি আছে। সুরেশ বেশি কিছু না ভেবে দরজা খুলে সেই দরজার ভেতর চলে যায়। ভেতরে বেশ অন্ধকার ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। ও, এই জায়গাতে তো একদম লাইট নেই। মনে হয় ইলেকট্রিশিয়ান আসতে ভয় পেয়েছে, তো এইখানে লাইট লাগাইনি। যাই হোক, অনেক হলো, এখন গিয়ে ঘুমিয়ে পড়ি, না হলে কাল সকালে উঠতে পারবো না। সুরেশ ঘরে ফিরতে যায়, তখনই একটা আলো ওর পিছু নেয়। সুরেশ তারপর সেই দরজা থেকে বেরিয়ে আসে, কিন্তু আলো ওর সাথে সাথে বেরিয়ে আসে। তারপর নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন নয়না ওকে উঠাতে আসে। ওর দাদা, কিরে দেরি হচ্ছে না তোর? আমাকেও তো যেতে হবে, আমি খাবার বানিয়ে দিয়েছি, খেয়ে নিস, আমি এবার বেরোচ্ছি। নয়না সুরেশের কথা অগ্রাহ্য করে দেয় আর তাড়াতাড়ি নিজের কাজের দিকে রওনা হয়। আর সুরেশও কাজ খোঁজার জন্য বেরোবেই বলে, কিন্তু সবসময় ওর কেন জানি না মনে হচ্ছিল ওর কাঁধে কেউ একটা বসে আছে। কোনো রকমে খাবার খেয়ে সুরেশ বেরিয়ে পড়ে। আরে, তো আমি তো কিছু দূরই এসেছি, এখনই মনে হচ্ছে যেন আমি ক্লান্ত হয়ে পড়ে যাব। না না, আমাকে বাড়ি যেতেই হবে, না হলে আমি এইখানেই পড়ে যাব। সুরেশ বাড়ি ফিরে আসে আর হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে কাছের সামনে গিয়ে দাঁড়ায়। কিন্তু যেই ও আয়নার সামনে দাঁড়ায়, অমনি পায়ের তলা থেকে মাটি সরে যায়। ওর ওপর এক ভূত চেপেছিল। এ কি? ভূত! ভূত বাঁচাও!
চেঁচামেচি বন্ধ কর, না হলে আমি তোকে এক্ষুনি খেয়ে ফেলবো। কি? না না, আমাকে খেও না, আমি কিছু করিনি। কে বলেছে তুই কিছু করেছিস? তুই তো আমার সাহায্য করেছিস, তুই আমাকে অন্ধকার সেই ঘর থেকে বের করেছিস, তুই তো আমাকে মুক্তি দিলি। আচ্ছা, আমি যদি সাহায্য করেছি তাহলে আমাকে বিরক্ত করছো কেন? কারণ তোকে আমাকে আরো সাহায্য করতে হবে। এটা বলে ভূত সুরেশের ভেতরে ঢুকে পড়ে আর সুরেশের চোখ টকটকে লাল হয়ে যায়। তখনই সেখানে নয়না আসে আর সুরেশকে এভাবে দেখে ভয়ের চেঁচিয়ে ওঠে। আরে এটা কি হয়েছে দাদা, কি হয়েছে তোর এটা? আমি সুরেশ নয়। ভূত নয়নাকে ধরার জন্য ওর পিছু নেয়। ভয়ের চোটে নয়না দৌড়াতে লাগে আর দৌড়াতে দৌড়াতে নয়না স্টোর রুমে গিয়ে থামে। হে ভগবান, সুরেশের কি হলো? কি হচ্ছে এসব? আমি যে কি করি এখন? ও হ্যাঁ, মনে পড়েছে, বান্টিকে ফোন করি আমি, ও নিশ্চয়ই এসে আমাকে সাহায্য করবে। নয়না তখনই বান্টিকে ফোন লাগায় আর ওকে সব কথা জানায়। কিছুক্ষণের মধ্যে বান্টি ঘরে আসে আর লুকিয়ে চুরিয়ে স্টোর রুমে গিয়ে পৌঁছায়। আরে বান্টি, দাদার ভেতরে জানিস ভূত ঢুকেছে, কি ভয়ঙ্কর লাগছে, আমি কিছু বুঝতে পারছি না। আরে এমন নয় তো, সেই ভুতুড়ে দরজা খুলে ভেতরে গিয়ে থাকবে? আমি জানি না বান্টি, আমি তো ঘরে ছিলাম না, হয়তো তাই হয়েছে। হতে পারে না, হয়েছে এইটাই। হয়তো সেই ঘরের মধ্যে কোনো ভূত আছে যে সুরেশের সঙ্গে বের হয়ে গেছে। আমি তো কিছু বুঝতে পারছি না নয়না। ওরা বেশ কিছুক্ষণ কিছু বুঝতে না পেরে বসে থাকে। তারপর হঠাৎ নয়নার এক আইডিয়া আসে। এখন তো আমার শুধু একটাই মাথায় আইডিয়া আসছে যে সুরেশকে আবার ওই রুমে নিয়ে যেতে হবে, যে ওখান থেকেই ভূতটা এসছে আর ওখানে নিয়ে গিয়ে ওকে হারানো হবে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। সেই ভূতটা মনে হয় সেই ঘরের মধ্যে সব থেকে দুর্বল থাকে, সেইখানে ওকে হারানো খুব সহজ হবে। তাহলে আর দেরি কিসের, চলো আজকে এই প্ল্যানটা কাজে লাগিয়ে ফেলি। রাত হতেই নয়না আর বান্টি সেই দরজা খুলে সেই অন্ধকার রুমের ভেতর ঢুকে পড়ে। এইখানে তো অন্ধকার নেয় না, আমার তো খুব ভয় করছে। চুপ করো না বান্টি, এখন ভয় পেলে চলবে না। ভয় পাওয়ার কোনো সময় আছে নাকি? সুরেশকে বশ করে থাকা ভূতকে তুমি এখানে আনবে কি করে? ব্যাস, তুমি চুপচাপ এই দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকো। যেই আমি বলবো অমনি সুরেশের পা ধরে ঝুলে পড়ো আর ওকে ভেতরে টেনে নিও। আমি ওর জন্য এমন একটা জাল পেতেছি যে ওইখানে নিশ্চয়ই আসবে। নয়না আর বান্টি সেখানে চুপচাপ দাঁড়িয়ে ভূত আসার অপেক্ষা করতে লাগে। আসলে নয়না সেই ভূতের জন্য একটা জাল বিছিয়ে রেখেছিল, দরজার সামনে দুটো মরা ইঁদুর ফেলে রেখেছিল। আর ওর প্ল্যান কাজও করে। ভূত ইঁদুরের গন্ধ শুকে সেখানে চলে আসে। ভূত দরজার পাশে পড়ে থাকা মরা ইঁদুর দেখতে পায় আর লোভে পড়ে ভূত ইঁদুরগুলোকে খাওয়ার জন্য দরজার কাছে যায়। তখনই বান্টি আর নয়না সুরেশের পা ধরে ওকে ঘরের ভেতর টেনে নেয়। ঘরের ভেতরে ভূত ছটপট করতে লাগে আর কিছুক্ষণের মধ্যেই ও সুরেশের শরীর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। না, আমি আবার এই ঘরে কি করে এসে গেলাম? এখানে তো আমার শক্তি কাজ করে না, আমাকে এখান থেকে বের হতেই হবে। ভূত আবার সুরেশের শরীরের ভেতর ঢোকার চেষ্টা করতে লাগে, কিন্তু ততক্ষণে নয়না বান্টি সুরেশকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। নয়না শিগগিরই সেই দরজা বন্ধ করে দেয় আর ভূত আবার সেখানে বন্দী হয়ে যায়। সুরেশ আর নয়না সেই ঘর খালি করে চলে যায় আর সেই ভূত সেই ঘরে আবার চিরকালের জন্য বন্দী হয়ে যায়।